তুমি জানো তুমি খুব ঝামেলা। জানি, তাও এত হাসছো কেন? কারণ এই ঝামেলাটাকেই তো আপনি বিয়ে করতে যাচ্ছেন। আমি ওই পিচ্চি মেয়েকে বিয়ে করতে পারবো না। তোর কোন দিক দিয়ে যারাকে পিচ্ছি মনে হয়? কত মিষ্টি একটা মেয়ে। ও পিচ্চি নয় তো কি মা? দেখ তানভীর, আমি এত কথা শুনতে চাই না। তোকে যারাকেই বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আমি সবাইকেই কথা দিয়েছি। মা, যত দ্রুত সম্ভব আমি সব আয়োজন করছি। ধ্যাত, ভাল লাগে না। একবার বিয়েটা কর, তারপর সব কিছুই ভালো লাগবে। তখন নিজেই আমাকে ধন্যবাদ দিবি। কচু দিব। মা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন, আর আমি বেডে বসে বসে মাথা চুলকাতে লাগলাম। এখন নাকি ওই পিচ্চি মেয়েকে আমার বিয়ে করতে হবে। এমন সময় ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি চারা। কেন কল দিয়েছ? কেউ কল দিলে আগে ভালো মতো জিজ্ঞেস করে। আমি বাকিদের মতো না। এই জন্যেই তো আপনাকে এত ভাল লাগে। এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা হবে? এখন বুঝতে পারছি, তুমি সব ফাউল কথাবার্তা বলেই আমার মাকে পটিয়েছ। ভুল আপনার মা নিজেই আমাকে আপনার জন্য ঠিক করেছেন। তোমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। বাই। বলেই আমি ঠুস করে কল কেটে দিলাম। কল কেটে দিয়ে ফোনটা বেডে ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু অদ্ভুতভাবে মনটা বারবার ফোনের দিকেই টানছিল। এই পিচ্চি মেয়েটা এত আত্মবিশ্বাস পায় কোথা থেকে? ভাবতে ভাবতেই বিরক্ত হয়ে মাথা চুলকালাম। 10 মিনিটও যায়নি, ফোনটা আবার বাজলো। স্ক্রিনে চোখ যেতেই দেখি আগের নাম্বার। আমি বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। আবার কি? রাগ করেছেন? রাগ করার মতো কিছু আর বাকি রেখেছ? আপনি কষ্ট পান এটা আমি চাই না। তুমি কি সব সময় এমন নাটকীয় কথা বলো? না, শুধু আপনার সামনে, কারণ জানেন তো আপনি আমার হবু স্বামী। আমি মুহূর্তে থেমে গেলাম। বুকের ভেতর একটা অদ্ভুত ধাক্কা লাগলো। রাগ নাকি লজ্জা বুঝতে পারলাম না। বিয়ে কি তোমার কাছে খেলা মনে হয়? খেলা না, সিরিয়াস। আর আপনাকে না পেলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। দেখো, আমাকে দিয়ে আদিক্ষেতা চলে না। সমস্যা নেই, আমি কথা দিয়ে দিচ্ছি আপনাকেই আমার প্রেমে প্রথমে পড়তে হবে। আমি হতবাক হয়ে গেলাম। এত ছোট একটা মেয়ে, কিন্তু কথা বলার ভঙ্গি এমন যেন আমাকে আগেই পড়ে ফেলেছে। আচ্ছা, এখন কল রাখো, মাথা ধরছে। ঠিক আছে, গুড নাইট। কিন্তু রাতে ঘুমানোর আগে আমাকে মেসেজ দিবেন, না দিলে রাগ করব। কে তুমি আমাকে অর্ডার করার? আপনার হতে যাওয়া বউ। বলেই কল কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এই মেয়ে আমার শান্তি শেষ করে দেবে। ধীরে ধীরে যারার সাথে কথা বলার অভ্যাসটা কিভাবে যেন হয়েছিল। মেসেজ না দিলে মাথা ধরে যেত, আবার দিলে বিরক্ত লাগতো। অদ্ভুত একটা অবস্থা। মা বাবারাও বিয়ের তারিখ নিয়ে ব্যস্ত। আমি ভাবছিলাম, আচ্ছা, মেয়েটা কি আদৌ সিরিয়াস নাকি শুধু মজা নিচ্ছে? একদিন দুপুরে অফিসে বসে কাজ করছি, হঠাৎ মায়ের ফোন। তানভীর, আজকে বাসায় তাড়াতাড়ি আসিস। কেন? যারা এসেছে। কি? কেন? তার স্কুল থেকে সার্টিফিকেট নিতে এসেছিল। যাওয়ার সময় আমাদের বাসা পড়ে, তাই আমাদের বাসায় এসেছে। ভালোই হয়েছে, তুই তাড়াতাড়ি আয়। আমি হেডফোন খুলে মাথায় হাত দিলাম, তারপর তাড়াতাড়ি বাসায় ফিরলাম। দরজা খুলতে দেখি যারা ডাইনিং টেবিলে বসে জুস খাচ্ছে, চুল বাঁধা, চোখে মুখে ভাব যেন পুরো দুনিয়ায় ওর নিজের। আমাকে দেখেই দাঁত বের করে হেসে বলল, আসসালামু আলাইকুম ডিয়ার হবু স্বামী। তুমি এখানে কেন? কারোর সাথে না বলে চলে আসছো কেন? আগে আমাকে বলতে পারতে। আপনাকে বললে তো আপনি নিষেধ করতেন। আমি চুপ, কারণ সত্যি বলতাম। ঠিক তখনই মা এসে হাসতে হাসতে বলল, যারা আজকে আমাদের সাথে ডিনার করবে, তুই একটু নিয়ে ঘুরে আয় ওকে। কি? কোথায় ঘুরবো? দেশে কি জায়গার অভাব পড়েছে? বন্ধু বান্ধব নিয়ে যখন ঘুরিস তখন তো আমাকে জিজ্ঞেস করিস না।
তাহলে এখন কেন করছিস? যেখানে পারিস নিয়ে যা। মায়ের কথা শুনে মাথা গরম, তারপরও কিছু করার নেই, যারাকে নিয়ে বের হতেই হবে। চলেন। তুমি খুব চিল মুডে আছো তাই না? তা তো আছি। আমি বাইকটা স্টার্ট দিলাম। যারা উঠে বসলো, কিন্তু যথেষ্ট দূরত্ব রেখে। এটাই আমাকে একটু অবাক করলো। রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা। যারা পেছনে চুপচাপ বসে আছে, কোনো বাড়তি কথা নেই। আমি কয়েক সেকেন্ড পর পর পেছনে চোখ ঘোরাই, মনে হচ্ছে ও কোনো কথা বলবে, কিন্তু না। আমি বিরক্ত হয়ে নিজেই বললাম, এত চুপ কেন? আপনি তো বলেছিলেন আমি অনেক কথা বলি, তাই ভাবলাম আজ কথা না বলাই ভালো। আমি কয়েক মুহূর্ত চুপ। একদম অপ্রত্যাশিত উত্তর। আমি তো সেটা রাগ করে বলেছিলাম। রাগে বলেছেন দেখেই তো মনে ধরেছে। আমি আর বললাম না কিছু। মেয়েটা মাঝে মাঝে এমন সিরিয়াস টোনে কথা বলে যে মাথা খারাপ হয়ে যায়। কিছু দূর যেতেই রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেখলাম। নিজে থেকেই ব্রেক চাপলাম। নামবো? হ্যাঁ, চা খাবো। যারা মাথা নেড়ে নেমে গেল। চায়ের গন্ধ, হালকা সন্ধ্যার বাতাস, পরিস্থিতিটাই অদ্ভুত শান্ত। দুজন পাশাপাশি দাঁড়িয়ে চা খেতে লাগলাম। যারা আবার চুপ। আমি বিরক্ত হয়ে বললাম, এই আজ এত সিরিয়াস কেন? না সিরিয়াস না, একটু ভয় পাচ্ছি। ভয় কিসের? আপনি আমাকে পছন্দ করেন না, আর আমি জোর করে আপনার জীবনে ঢুকে পড়ছি। এবার সত্যি অবাক হয়ে তার দিকে তাকালাম। ওর চোখে আজ কোনো দুষ্টুমি নেই, কেমন যেন সোজা সাপটা শান্ত। একটা কথা বলি? যারা তাকালো। তুমি যতটা ভাবো আমি ততটা রাগী না। মানে একটু রাগী? হুম। ঠিক আছে, আমি সেই রাগে ম্যানেজ করে নিব। বুঝলাম মেয়েটা যতটা পিচ্চি দেখায় মনের দিক থেকে ততটা ছোট না। চা শেষ করে আমি বাইকের দিকে হাঁটলাম। যারা আমার পেছনে একটু দূরে হাঁটছে। খেয়াল করলাম ওর হাঁটার একটা আলাদা স্টাইল আছে, ধীরে শান্তভাবে, যেন কোথাও তাড়া নেই। আমি বারবার পেছনে তাকাচ্ছি দেখে ও বলল, এভাবে তাকানো বন্ধ করেন, আমি পড়ে যাব। তুমি এত ধীরে হাঁটছো কেন? আমি ধীরে হাঁটছি না, বরং আপনি খুব দ্রুত যান। আমার কি পা লম্বা আপনার মতো? আমি নিঃশ্বাস ফেললাম। এই মেয়েটার মুখ মনে হয় কথার ঝোল। বাইকের পাশে এসে দাঁড়াতেই যারা চুপচাপ আমার দিকে তাকালো। হঠাৎ বলল, একটা কথা বলি? বলো। আজ আপনি আমাকে নিয়ে বের হয়েছেন বলে খুব ভালো লাগছে। আমি থমকে গেলাম, একটু অস্বস্তিও লাগলো। এটাতে এত খুশি? কারণ আপনি কখনো চাইতেন না। ওর চোখে আজ মজা নেই, সাধারণ একটা সত্যি কথা। আমি আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট করলাম। যারা উঠে পেছনে বসলো। এইবার আগের মতো দূরত্ব রেখে নয়, চুপচাপ স্বাভাবিকভাবে। তবে কোনো বাড়তি টাচ নেই। রাস্তা ধরে বাইক এগোচ্ছে, হালকা বাতাস, চাঁদের আলো। এমন সময় যারা হঠাৎ বলল, আপনি আজ খুব শান্ত। তুমি চাইলে আমি রাগ করে দেখাই? না, আপনি শান্ত থাকলেই বেশি কিউট লাগে। আমি আর কিছু বলতে পারলাম না। যারা একটু পরে ধীরে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে এখনো পিচ্ছি মনে করেন? মাঝে মাঝে। তাহলে আমি ভুল ভাবছি যে আপনি আমাকে একটু হলেও পছন্দ করেন। কে বলল আমি পছন্দ করি না? আপনার ব্যবহারেই বোঝা যায়। এটা বলেই চুপ করে গেল। আমার বুকটা অদ্ভুত রকম ভারী লাগলো। তাই কথাটা না ঘুরিয়ে সরাসরি বললাম, আমি শুধু অযথা ঘনিষ্ঠ হতে চাই না আগে থেকেই। ভালো, আমি সেটাই পছন্দ করি, ধীরে ধীরে সময় নিয়ে। আমি মাথা নেড়ে আবার বাইক চালাতে লাগলাম। প্রায় অনেক পথ আসার পর বাসার রাস্তার দিকে মোড় নিতেই যারা বলল, আর কোথাও যাবেন না? আগে বলতে নিয়ে যেতাম, এখন তো মোড়ে ঢুকে পড়েছি। আর একদিন, আজ যেটুকু পেলাম তাতেই খুশি। এত কমে খুশি হওয়া মানুষ আজকাল পাওয়া যায়? খুঁজলেই পাওয়া যায়। তুমি একটু অদ্ভুত। ধন্যবাদ। ধন্যবাদ কেন?
কারণ আপনি প্রথমবার আমাকে কোনো খারাপ শব্দ ছাড়া কিছু বললেন। আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। বাড়ির কাছে আসতেই যারা বলল, একটা কথা বলবো? তুমি আজকে সম্পূর্ণ কথার কারখানা গড়ে তুলেছ, বলো। আপনি শুনবেন তো? হ্যাঁ বলো। আপনার সাথে সময় কাটালে অনেক ভালো লাগে। আমি হালকা মুচকি হাসলাম, কিন্তু চোখ ঘুরিয়ে বললাম, তুমি এসব কথা ভুল সময়ে বলো। তাহলে ঠিক সময়ে বলার সুযোগ দেন। তোমাকে সামলানো কঠিন হবে। আপনি সামলাতে পারবেন আমি বিশ্বাস করি। বাড়ির সামনে বাইক থামাতেই যারা নেমে কাঁধে ব্যাগ ঠিক করলো। আজকে অনেক ভালো লেগেছে। হুম। আপনারও লেগেছে, তবে স্বীকার করছেন না আর বলার দরকারও নেই, আমি তো জানি। তুমি যা খুশি ভাবো। তাহলে এইটাই ভাববো, আপনি আমাকে একটু পছন্দ করেন। আমি উত্তর দেওয়ার আগেই যারা ছোট্ট হাসি দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি বাইকে বসে রইলাম কিছুক্ষণ। একটাই ভাবনা মাথায় ঘুরছিল, মেয়েটা জানে ঠিক কোথায় আঘাত করলে আমি থেমে যাব। রাতে ডিনার শেষে আমি আবারও বাইক দিয়ে যারাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসব। ডিনারের টেবিলে সে আগের মতো চঞ্চল ছিল না, চুপচাপ খাচ্ছিল। তার মাঝে এক ধরনের অদ্ভুত শান্ত ভাব, যেটা আমাকে বরং বেশি নার্ভাস করে দিচ্ছিল। তার বাড়ির সামনে গিয়ে থামতেই সে নেমে দাঁড়ালো, কিন্তু যাওয়ার আগে হঠাৎ বলল, আপনি কি সিরিয়াস? কিসের বিষয়ে? আমাদের ব্যাপারে। আমি কিছুটা থমকে গেলাম। এমন সরাসরি প্রশ্ন যারা সাধারণত করে না। দেখো, তাড়াহুড়া করে কিছু বললে তো ঠিক হবে না। আমি তাড়াহুড়ো করছি না, শুধু জানতে চাই আপনি আমাকে নিয়ে খেলছেন কিনা। তোমাকে নিয়ে কে খেলবে? যারা একটু তাকিয়ে রইল আমার দিকে। তার চোখে ভয়, হালকা অভিমান আর অপেক্ষা। তারপর নিজ গলায় বলল, আপনি যখন আমার সাথে রাগ করেন বা কথা কম বলেন, মনে হয় আপনার মন উল্টে গেছে। দেখো যারা, আমি এমনই শুকনো মানুষ, রাগ না, এটাই আমার নর্মাল স্বভাব। আর তোমার ব্যাপারে মন উল্টাইলে তুমি নিশ্চয়ই বুঝে যেতে। একটা কথা রাখবেন? কি কথা? কখনো সিদ্ধান্ত বদলাবেন না, আমি আপনাকে হারানো সহ্য করতে পারবো না। এবার সত্যি সত্যি আমি চুপ হয়ে গেলাম। এই মেয়েটা যে সবসময় ঝগড়া করে, খুনসুটি করে, আজ অদ্ভুতভাবে পরিণত হয়ে গেছে। দরজায় ঢোকার আগেই সে পিছন ফিরে বলল, আম্মু আব্বুর সাথে কথা বলবো, আপনার আম্মুর সাথেও। ধীরে ধীরে বিয়ের ব্যাপারটা এগোতে দিন। সে চলে গেল। আমি বাইকে বসে কিছুক্ষণ হাত স্টিয়ারিংয়ে রেখেই বসে রইলাম। অল্প বয়সী অথচ ভয়ঙ্কর মনের কথা বলা মেয়ে যা বলে সেটা ধরে রাখে। সেদিন রাতে ঘরে ফেরার পরে মা বললেন, আজ জারার মা ফোন করছিল, তো তোমাদের ডিসিশন কি? আমি থমকে গেলাম। কথা বলতে গেলাম, কিন্তু গলায় কিছু যেন আটকে গেল। কিন্তু মনে হচ্ছিল এইবার আর পিছিয়ে আসার সুযোগ নেই, কারণ যারা শুধু পিচ্ছি নয়, সে আমার জীবনের ওপর দখল নেওয়া শুরু করে দিয়েছে নিঃশব্দে। তোমাদের যা ভালো মনে হয় করো, আমার কোনো আপত্তি নেই। এভাবেই আমাদের বিয়ের আলোচনা বাড়তে থাকলো। দুই বাড়ির বড়রা কথা বলতে শুরু করলো, আর আমরা দুজন ঝগড়ার মাধ্যমেও অদ্ভুতভাবে কাছাকাছি হয়ে যাচ্ছিলাম। এক সপ্তাহ পর এক দুপুরে যারা হঠাৎ আমাকে মেসেজ দিল, আজকে সময় আছে? কেন? যারা বলল শপিং করতে যাব। আমি বললাম, কিসের শপিং? আপনার সাথে দেখা করার সময় সব সময় একই 3টা ড্রেস পরে যায়। এতটাই অবাক হলাম যে প্রায় হাসি বের হয়ে গেল। বিকেলে তাকে নিয়ে বের হলাম। বাইকে ওঠার পর সে হেলান দেয়নি। আমি বাঁকা চোখে তাকাতেই সে বলল, আপনি এমন কেন? কেমন? সব সময় গোমরা মুখ করে থাকেন। আমি বিরক্ত হয়ে গেলাম, আবার তার কথায় কেমন যেন নরমও হয়ে গেলাম। শপিং মলে ঢুকতেই সে একেবারে পাখি হয়ে ঘুরতে লাগলো। একটার পর একটা ড্রেস দেখাচ্ছে। এইটা কেমন? ভালো। আপনি সব কিছুতেই ভালো বলেন কেন? আপনার সাজেশন চাচ্ছি। তাহলে আমি কি বলবো? খারাপ?
হ্যাঁ, খারাপ হলে অবশ্যই বলবেন। এই বলে গাল ফুলিয়ে চলে গেল। 5 মিনিট পরে আবার ফিরল। শপিং শেষ করে বাইরে বের হতে হতে সন্ধ্যা নেমে এলো। রাস্তা অনেক শান্ত। আমরা এক ছোট্ট রেস্টুরেন্টে গেলাম। জায়গা খুব শান্ত, হালকা আলো। দুটো প্লেটের মাঝে অদ্ভুত একটা শব্দহীন টান। আচ্ছা, আপনি আমাকে নিয়ে সিরিয়াস তো? আমি পানি খেতে খেতে বললাম, না হলে এত কিছু করছি কেন? বিয়ের আলোচনা 2 বাড়িতে চলছে, আপনি জানেন। জানি। কিছু বলবেন? বাড়ির বড়রা কথা বলছে, মানে সব ঠিকই হবে। আর তোমাকে নিয়ে সিরিয়াস না হলে আমি এতদিন এমন থাকতাম না। যারা লজ্জা পেল, তার চোখ দুটো চকচক করছিল। অদ্ভুত শান্তি হচ্ছিল আমার ভেতরেও। খেতে খেতে সে হঠাৎ এগিয়ে এসে বলল, আমি আপনাকে হারাতে চাই না। যদি কখনো মনে হয় আমি ভুল করছি, আমাকে বলে দেবেন, আমি শুধরে নেব। তাও ছেড়ে চলে যাবেন না। চলে গেলে আবার ধরে নিয়ে এসো। সে হেসে ফেলল। হাসির পর আবার লাজুক চোখে তাকালো। ডিনার শেষে বাইকে উঠে সে এবার পেছন থেকে আলতো করে আমার কাঁধে মাথা রাখল। জানেন, আজকেও খুব ভালো লাগছে, কেন? কারণ আপনি পুরো সময়ই ছিলেন আমার সাথে। রাস্তার বাতাস চলছিল। পিছনে সে চুপচাপ আমার শার্ট আঁকড়ে ধরেছিল। নরম, স্থির, শান্ত অনুভূতি। আমরা যদি সত্যি বিয়ে করি, তাহলে আমি মাঝে মাঝে এরকম বাইকে বসে রাতের দিকে কোথাও যেতে চাই। আমি একটু হাসলাম। যেখানে যেতে চাও নিয়ে যাব। প্রমিস? প্রমিস। তাহলে আজ থেকে আপনি আমার। এই কথাটা এমনভাবে বলল যে আমার পুরো শরীর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। যারা ভয়ঙ্কর কথা খুব সাধারণভাবে বলে ফেলে, আর সেই সাধারণ কথাগুলোই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। বাসায় ফিরে আসার পর রাতে জারার মেসেজ, আজকে খুব সুন্দর দিন ছিল, আপনাকে ছাড়া আর কাউকে চাই না। ঘুমাও। আপনার গুড নাইট কোথায়? গুড নাইট। গুড নাইট অ্যান্ড মিস ইউ। রাত 12টা ছুঁই ছুঁই। বিছানায় শুয়ে ফোনটা বুকের ওপর রেখে চোখ বন্ধ করেছি। জারার দেওয়া টেক্সট গুড নাইট অ্যান্ড মিস ইউ মাথার মধ্যে গুনগুন করছে। এই মেয়ে মানুষের মাথা খারাপ করার বিশেষ প্রতিভা আছে। ভাবতে ভাবতেই অদ্ভুত এক শান্তি ঢুকে গেল ভেতরটা। আগে ওর মেসেজ আসলে বিরক্ত লাগতো, এখন না এলে মনে হয় দিনটাই বুঝি অসম্পূর্ণ। ফোনটা অফ করে পাশ ফেললাম। মনে মনে ভাবলাম, আচ্ছা আমি কি সত্যি ওর জন্য নরম হয়ে যাচ্ছি? সকাল 8টা। ফোন আনলক করলাম। যারা কোনো মেসেজ দেয়নি। অদ্ভুত, খুবই অদ্ভুত। মেয়েটা প্রতিদিন ভোরে উঠেছেন, ঘুম আসেনি, চা খেলেন, এইসব মেসেজ পাঠাই। আজ কিচ্ছু নেই। হালকা ঝাঁকুনি লাগলো মনে। বসে পড়লাম। 10টা বাজে, তবুও কিছু নেই। 11টা বাজতেই আর থাকতে না পেরে মেসেজ দিলাম, যারা। কিছুক্ষণ পর রিপ্লাই, এক শব্দ। এই একটা শব্দে বুঝে গেলাম কিছু একটা হয়েছে। কি হয়েছে? কেন, কি হবে? আজকে কোনো মেসেজ দিলে না যে? এমনি, আপনি ঘুমাচ্ছিলেন, ভাবলাম বিরক্ত না করি। আমি অনেক আগেই উঠে গিয়েছিলাম। ও ও, আমি বুঝলাম কিছু একটা হয়েছে, কারণ গত রাতে আমি শুধু ঘুমাও বলে শেষ করে দিয়েছি, তাই হয়তো অভিমান করেছে। সেদিন রাতে অফিস শেষে বাড়ি ফিরে দেখি মা আর বাবা সোফায় দুজন বসে গভীর আলোচনা করছে। আমার ঢুকতেই মা বললেন, তানভীর, জারার মা বাবা আগামী সপ্তাহে দিন ঠিক করতে চায়। কিসের দিন? আরে, গায়ে হলুদ বিয়ের দিন ফিক্স করে ফেলার কথা বলছে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, যথেষ্ট সময় গিয়েছে। তাছাড়া যারা অনেক সিরিয়াস, মেয়েটার মনও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। আমি আর কিছু বললাম না। মনে হচ্ছিল যারা আমার জীবনে ঢুকে গেছে নিঃশব্দে, আস্তে আস্তে, কিন্তু পুরো দখল নিয়ে। 3 দিন পর যারা মেসেজ দিল,
আজ একটু বের হবেন? বিয়ের প্রস্তুতি শুরু হচ্ছে, মা বলছে অল্প অল্প করে কেনাকাটা শুরু করতে। আজ আমার অফিস আছে। অফিস তো প্রতিদিন, আজ একটা দিন আমার জন্য দিলেই কি হয়? এই মেয়েটা কথা বলে এমনভাবে, না করতে গেলেই নিজেকে অপরাধী মনে হয়। দুপুরে তাকে নিয়ে গেলাম। মলে ঢুকতেই সে এমন খুশি যেন আজ পৃথিবীর সবচেয়ে বড় চকলেট তাকে দিয়েছে কেউ। ও সোজা গ্লাস জুতার শোরুমে ঢুকলো। এইটা কেমন? বিয়ে কি মুভি শ্যুট নাকি? এত হাই হিল কেন? আপনার পাশে দাঁড়ালে একটু লম্বা লাগে না, তাই ভাবলাম। তোমার এসব ভাবা লাগে? আমি চাই আপনার পাশে আমাকে সুন্দর লাগুক। আমি চুপ হয়ে গেলাম। একটা নরম ঢেউ এসে লাগলো বুকের ভেতর। শপিং শেষে খেতে বসতেই যারা বলল, আপনি আজ খুব নরম। বিয়ে সামনে, তাই নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করছি। আপনি রাগ করেন তাই তো আমার বেশি লাগে। তুমি আমার কাছে এলে খুব তাড়াতাড়ি পাগল হবে। হয়েছি তো অনেক আগেই আপনার প্রেমের। আমি তেমন কিছু শোনার ভান করলেও শৈলের ভেতরটা জমাট হয়ে উঠল। বিয়ের ঠিক কিছুদিন আগে হঠাৎ যারা কম কথা বলতে শুরু করলো। মেসেজ দিলে ছোট উত্তর, কল ধরলেও স্বাভাবিক না, মনে হচ্ছিল কিছু হয়েছে। এক রাতে কল দিলাম। কি হয়েছে? এত দূরত্ব কেন? তানভীর। আমি প্রথমবার শুনলাম যে ও আমাকে নাম ধরে ডাকলো। সাধারণত আপনি, হবু স্বামী এগুলোই বলে। আপনি কি সত্যিই আমাকে নিয়ে খুশি? হঠাৎ এসব কেন? আপনি তো সবসময় শান্ত চুপচাপ, মনে হয় বিয়েটা জোর করে হচ্ছে। আমি ওর কণ্ঠে কম্পন শুনলাম। যে মেয়েটা আমার সাথে ঠাট্টা ঝগড়া করে সে আজ কেমন নরম। যারা, একটা কথা শোনো। আমি চুপ থাকি বলে তুমি ভুল বুঝো, যেটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। তাহলে আর দূরে যাবেন না প্লিজ। আমি কোথায় যাব বলো? তুমি তো আমাকে ধরে ফেলেছো আগেই। আমি খুব ভয় পাই আপনাকে হারাতে। বিয়ের আগের দিন থেকেই বাড়ি ভরে গেছে লোকজনের ভিড়ে। আমি পাঞ্জাবি পরে নিচে নামতেই সবাই একসাথে চিৎকার করলো, বর নেমেছে, বর নেমেছে। মাথা চুলকালাম। আমি বর? বিষয়টা এখনও পুরোপুরি বিশ্বাসই হচ্ছে না। যারা তার বাড়িতে, ওর ছবি আসতেই সবাই উচ্ছ্বাসে ভরে গেল। মা ছবিটা এনে দেখাতে লাগলেন আমাকে। যারা হলুদ শাড়ি পরা, পায়ে আলতা, ঠোঁটে হালকা লিপ গ্লস, চুলে গাঁদা ফুল। মা হাসতে হাসতে বলল, দেখ, পিচ্ছি বলে যে মেয়েটাকে অপছন্দ করতিস, এখন সেই মেয়েটাই তোর পারফেক্ট বউ হবে। আমি ছবিটার দিকে কয়েকবার তাকালাম। মনে হচ্ছিল এটাই সে মেয়েটা যে আমার জীবনে ঝড় তুলতে এসেছিল আর এখন শান্ত নদীর মতো বইছে। হঠাৎ ফোনে মেসেজ এলো। দেখেছেন আমার ছবি? দেখেছি। কেমন লেগেছে? মোটামুটি। মিথ্যে, আপনার কথাই বোঝা চাই অনেক সুন্দর লেগেছে। রাত 1টা বাজে। যারা মেসেজ দিল। ঘুমাচ্ছেন? না। ভয় পাচ্ছেন? কিসের? আমাকে বিয়ে করার? হ্যাঁ, একটু ভয় পাচ্ছি। ভয় পাবেন না, আমি খুব সহজ। তুমি সহজ? কোন দুনিয়ায়? আপনার জন্যে সহজ হব। ও আচ্ছা। কালকের পর সব বদলে যাবে জানেন। জানি। আপনি আমার জীবন হয়ে যাবেন। আমি আর উত্তর দিলাম না, কারণ গলার ভিতর কেমন যেন আটকে যাচ্ছিল। সকাল থেকেই বাড়ি ভরে গেছে আত্মীয় স্বজনে। আমি শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ফোনের নোটিফিকেশন। আপনাকে আজ দারুণ লাগছে। আমি চমকে গেলাম। তুমি কোথায় দেখলে? আপনার বোন আমাকে ছবি পাঠিয়েছে। এই মেয়ের নেটওয়ার্ক সব জায়গায়। বিয়ের আসরে ঢোকার সময় মা আমার কাঁধে হাত রেখে বলল, তানভীর, যারা তোমাকে খুব ভালোবাসে, তুমি ওকে সামলে নিও। আমার গলা শুকিয়ে গেল। যারার বাড়িতে পৌঁছানোর পর ওকে স্টেজে দেখে মনে হলো একটা ছোট মেয়ে নয়, বরং একটা শান্ত, পরিণত,
তবুও শিশুসুলভ মানুষ আমার দিকে চেয়ে আছে, চোখে অদ্ভুত এক অস্থিরতা, হয়তো অপেক্ষা, হয়তো ভয়, হয়তো ভালোবাসা। আমি পাশে গিয়ে বসলাম। যারা ধীরে বলল, অবশেষে এসেছেন? হ্যাঁ। সত্যি বলুন, আপনি খুশি? হুম। তাহলে আজ থেকে আমি পুরোটা আপনার। এই বাক্যটা এমনভাবে বলল, আমার হাত ঠান্ডা হয়ে গেল। একটু পর কাবিননামা এগিয়ে এলো। 3 বার কবুল বলে দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। আমার বুকে যেন কিছু নেমে এলো, যেন জীবনের একটা বড় অধ্যায় বন্ধ হয়ে নতুন অধ্যায় খোলা হলো। যারা মাথা নিচু করে কাঁদছিল, ওর গলা বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছিল। আমি ধীরে বললাম, তুমি কাঁদছো কেন? যা চেয়েছো তা তো পেয়েছই। যারা তবুও কাঁদছে। আমি মুচকি হেসে বললাম, ভয় নেই, আমি সামলে নেব। যারা ধীরে আমার হাত ধরল। সেই প্রথমবার নরম ছোট্ট হাত, কিন্তু শক্তভাবে ধরেছিল। যারাকে নিয়ে আমাদের বাসায় আসলাম। সবাই হৈ হৈ করছিল। রুমে ঢোকার পর যারা আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি আজ আমার হয়ে গেলেন। আমি খুব চেষ্টা করব আপনাকে কষ্ট না দিতে। আপনার রাগ, চুপচাপ থাকা সবই মানিয়ে নেব। শুধু একটাই কথা, কি? কখনো আমাকে ছেড়ে যাবেন না। কারণ আপনাকে ধরে রাখার শক্তি আমার খুব কম, কিন্তু চেষ্টা করব মরার আগ পর্যন্ত। আমি নিঃশ্বাস ফেললাম। তুমি এত ভয় পাও কেন? কারণ আপনি আমার, এটা হারাতে চাই না। হারাবে না, কথা দিলাম। এই তানভীর আজীবন তোমারই থাকবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু ইনফিনিটি। শেষ পর্যন্ত সেই পিচ্চি মেয়েটাই হয়ে উঠল ঘরের সবচেয়ে আদুরে বউ, যে একসময় ছোট ছোট অভিমানে মুখ ফুলিয়ে রাখত, আজ সেই ভালোবাসার গভীরতায় ভরিয়ে দিল পুরো সংসার। সময় বদলায়, মানুষ বড় হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা ঠিকই নিজের জায়গা খুঁজে নেয়। দুষ্টুমি থেকে দায়িত্ব, অভিমান থেকে আন্তরিকতা, এই পথ চলাতেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর গল্প। গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান এই গল্পের কোন মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও মিষ্টি রোমান্টিক লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।